প্রণয়ের অমল কাব্য পর্ব সংখ্যা ৩০। লেখক DRM সোহাগ। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। কি হলো, কথা কানে যায় না? থাপ্পড় খাবি? মায়েরা কেঁপে ওঠে, আমতা আমতা করে বলে, এটা তো আপনার হাত। ইরফান রেগে বলে, সো হোয়াট? আগে মুখ ক্লিন করবি, এরপর কথা। যা বলছি কর। হারি আপ। মায়েরা কি করবে ভেবে পায় না। ইরফানের আবারও ধমকে সত্যি সত্যি ইরফানের হাতের ওপর থুতু ফেলল। ইরফান শক্ত মুখ অবয়বে চেয়ে আছে মায়রার দিকে। মায়রা ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে তাকিয়ে মিনমিন করে বলে, ফেলেছি। ইরফান তার হাতের দিকে তাকালো, চোখ ঘুরিয়ে মায়রার দিকে চেয়ে রেগে বলে, এতটুকু ফেললি কেন? সব ফেলতে বলেছি আমি। ফেল স্টুপিড। মায়রা বোকা চোখে ইরফানের দিকে তাকিয়ে থাকে, তার কান্না পাচ্ছে। সে এখন বসে বসে থুতু জমা করবে? ইরফানের ধমকে আরো খানিক থুতু ফেলল। এরপর ইরফানের দিকে তাকিয়ে মিনমিন করে বলে, আর নেই, সত্যি বলছি। ইরফান বোধহয় কিছুটা শান্ত হলো, মায়েরাকে ছেড়ে দিল। তার হাতে ফেরানো থুথুর দিকে কিছু সময় চেয়ে রইল। চকলেটের কিছু অংশ থুথুর সাথে মিশে আছে। ইরফান হাত ঝাড়া দিল একবার। এরপর মায়েরার মুখ চেপে বলে, হা কর, আমায় চেক করতে দে। কি যন্ত্রণা, আল্লাহ রে! মায়েরাকেও বাঁচাও, চলো আমরা সবাই মিলে মায়েরাকে উদ্ধার করে নিয়ে আসি। মায়েরা কিছু বলতে নিলে ইরফান রেগে বলে, জাস্ট একটা কথা বলবি তো থাপ্পড় দিয়ে এক্ষুনি সব দাঁত ফেলবো। এসব খাওয়ার স্বাদ মিটাবো আজ। মায়েরা ঢোক গিলে সত্যি সত্যি হা করলো। ইরফান খুব মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করছে মায়েরার মুখের ভেতর। মায়েরা আশেপাশে তাকালো, অনেকে অদ্ভুত চোখে তার দিকে চেয়ে আছে। আপাতত তার নিজেকে একটা জোকার লাগছে। কোন দুঃখে যে এই লোকটার সাথে আসলো, সে আফসোস রাখার জায়গা পাচ্ছে না। একদিকে মায়েরার হা করে থাকতে থাকতে চাপা লেগে যায়, হা করা মুখ বন্ধ করে নেয়। ইরফান রেগে তাকালে মায়েরা ঢোক গিলে বলে, পানি কিনে আনুন। কুলি করে নিলেই তো হয়, এমন করছেন কেন? ইরফান কিছুটা শান্ত হলো, কিছু বলল না। পাশে দোকানের দিকে দ্রুত পায়ে হেঁটে গিয়ে একটা পানির বোতল কিনে এনে একবার ঘুরিয়ে বোতলের মুখ খুলে ছিটকে ফেলল। এরপর বোতলটি মায়েরার দিকে এগিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলে, মুখ ধুয়ে নাও ভালোভাবে। মায়েরা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। একটু আগের ভয়েস টোনে মায়েরার অন্তরাত্মা কেঁপে উঠছিল, অথচ এখন একদম শান্ত। ইরফান ভুরু কুঁচকে বলে, হোয়াট? মায়েরা কিছু বলে না। ইরফানের হাত থেকে পানির বোতল নিয়ে ইরফানের হাতের দিকে তাকাই। তার নিজেরই কেমন যেন লাগছে ইরফানের হাত দেখে। আর এই লোক তার চকলেটওয়ালা মুখ ধোয়ার মিশনে নেমেছে। ইরফানের দিকে বোতলটা এগিয়ে দিয়ে বলে, আগে আপনি হাত ধুয়ে নিন। ইরফান রেগে যায়। মায়েরার সাথে লেগে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলে, যা বলছি শুনবে নাকি অন্য কিছু করতে হবে? মায়েরা কথা না বাড়িয়ে কয়েকবার কুলি করে নিল। এরপর তার বাঁ হাতে ইরফানের ডান হাত টেনে নেয়। ইরফান ভুরু কোঁচকালো, তবে কিছু বলল না। মায়েরা তার ডান হাতে বোতলের পানি ঢালে, বাঁ হাতে ইরফানের হাত বুলিয়ে ভালোভাবে ধুইয়ে দেয়। এরপর ইরফান মায়েরার হাত থেকে বোতল নিয়ে ফাঁকা স্থানে ছুঁড়ে ফেলে দেয়। তারপর মায়েরার মাথা থেকে আরো নিচের দিকে আঁচল টেনে দেয়। মায়েরা পিছন দিকে আঁচল টেনে বলে, আমি তো দেখতেই পাচ্ছি না, হাঁটবো কি করে? ইরফান রেগে বলে, আর একবার যদি দেখেছি শাড়ি পরে বাইরে বেরোতে, ফার্স্ট শাড়ি কাটবো, তারপর তোমাকে। মায়েরা মাথা নিচু করে নেয়। উফ, এই লোক সেকেন্ডে সেকেন্ডে পোল্টিবাজ হয়ে যায়। ভাবনার মাঝে ইরফান মায়েরাকে কোলে নিতে নিলে মায়েরা ইরফানকে ঠেলে সরিয়ে দেয়। বিড়বিড় করে, আল্লাহ, এই লোকটাকে একটু বুদ্ধি দাও। রেগে বলে, কি করছেন? ইরফান মায়েরাকে টেনে তার দিকে এনে শক্ত গলায় বলে, স্টুপিড গার্ল, আমাকে রাগাচ্ছ কেন? মায়েরা মিনমিন করে বলে, আমি হাঁটতে পারবো, চলুন। একটু আগেই তো বললে দেখতে পাচ্ছ না। মায়েরা বিরক্ত হয়ে বলল, আমার মাথা ব্যথা ধরে গেল আপনার জন্য, চলুন তো। কথাটা বলার সাথে সাথেই চোখের পলকে ইরফান মায়েরাকে কোলে তুলে নেয়। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। সে ভাবল, এটা বললে কথা না বাড়িয়ে দ্রুত যাবে, অথচ তার উল্টো হলো। মায়েরা আশেপাশে আর তাকালো না। কত মানুষ যে চেয়ে আছে তার দিকে ভাবতেই লজ্জায় সিটিয়ে গেল। বিড়বিড় করলো, আর জীবনে যদি এই লোকের সাথে বেরিয়েছি। মায়েরা চুপচাপ গাড়িতে বসে আছে। ইরফানের ফুপির বাড়ি গিয়ে শুধু কোনো রকমে বলে এসেছে চলে যাচ্ছে, এরপর চলে আসলো। তার কোনো কথাই আর শুনল না। শাড়িটাও পাল্টাতে দেয়নি। চকলেট আইসক্রিমগুলো সব ফেলে দিয়েছে। মেলায় ঘুরতে তো পারলই না, শুদ্ধ ভাইয়ের বউকেও দেখতে পারল না।
সব মিলিয়ে ভীষণ মন খারাপ করে বসে আছে ইরফানের পাশের সিটে চুপচাপ। আর চোখে ইরফানের দিকে তাকাই। কেমন গম্ভীর হয়ে আছে। এটা তো নতুন নয়। লোকটা তো এমনই। চুপ করে না থাকতে পেরে বলল, চলুন না একবার শুদ্ধ ভাইয়ের বউকে দেখে আসি। ইরফান বিরক্ত কণ্ঠে বলে, শুদ্ধর বউ এখানে নেই। যা জানো না সেটা বারবার কেন বলছো? মায়েরা বোঝানোর স্বরে বলল, সত্যি বলছি, শুদ্ধ ভাইয়ের বউ এই গ্রামেরই একটা মেয়ে। ইরফান ধমকে বলে, শাট আপ। অল টাইম বাজে না বকলে হয় না তোমার? মায়েরা মুখ ফিরিয়ে নেয়। এই লোক তাকে বিশ্বাসই করছে না। বিরক্ত লাগলো। সে মিথ্যে কেন বলবে? শুদ্ধর মাই তো তাকে বলল। দুপা সিটের ওপরে তুলে জানালার দিকে মুখ করে বসল। ইরফান আর চোখে একবার তাকায়। এরপর আবারও গাড়ি চালানোয় মন দেয়। মায়েরার সেই চকলেট আর আইসক্রিমের কথা মনে পড়ল। মাটিতে সব কিভাবে পড়েছিল। এখনো কি আছে, নাকি কেউ তুলে নিয়েছে? আবারও ইরফানের দিকে চেয়ে ভয়ে ভয়ে বলে, অতগুলো চকলেট আইসক্রিম ফেলে দিলেন কেন? ওগুলো নষ্ট হবে ওখানে। ইরফান সাথে সাথে গাড়ির ব্রেক কষে। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান ডান হাত স্টিয়ারিংয়ে রেখে মায়েরার দিকে তাকায় শক্ত চোখে। মায়েরা আমতা আমতা করে মিনমিনে গলায় বলে, আমার চকলেট আইসক্রিম খেতে ইচ্ছে করছে। ইরফান মায়েরার থেকে চোখ সরিয়ে নেয়। সিটে মাথা এলিয়ে চোখ বুজে বা হাত চোখের ওপরে রেখে বিরক্তর নিঃশ্বাস ফেলে। মায়েরা পিটপিট করে ইরফানের দিকে তাকিয়ে আছে। কি হলো লোকটার? একটু এগিয়ে এসে বলে, আপনার কি মাথা ব্যথা করছে? ইরফান ঝড়ের বেগে মায়েরার দুহাত সিটের সাথে চেপে ধরে দাঁতে দাঁত চেপে শক্ত গলায় বলে, আমার পুরো বডিতে পেইন হচ্ছে। জাস্ট ফর ইউ, স্টুপিড। মায়েরা ভীত চোখে চেয়ে আছে ইরফানের দিকে। বারবার ঢোক গিলছে। শাড়ির যাচ্ছে তাই অবস্থা। ইরফান মায়েরার ভীতি চোখ জোড়ার পানে দৃষ্টি রাখে। ফোঁস করে শ্বাস ফেলে মায়েরার গালে হাত দিয়ে ঠান্ডা গলায় বলে, ভয় পাচ্ছ কেন? খাচ্ছি তোমায়। মায়েরা বারবার চোখের পাতা বন্ধ করে আর খোলে। ইরফানের দিকে চেয়ে থাকে অদ্ভুতভাবে। মায়েরা কেমন যেন নিজেকেই পাগল পাগল লাগে। এই লোক হঠাৎই হাই লেভেলের রেগে যায়, আবার হঠাৎই কেমন ঠান্ডা হয়ে যায়। ইরফান মায়েরাকে ছেড়ে তার সিটে ঠিক হয়ে বসে। গাড়ি স্টার্ট দিয়ে শান্ত স্বরে বলে, রাগিও না আমায়। আর একটা কথা বললে কষ্টেপ লাগিয়ে রাখবো মুখে। মায়েরা মুখ ফুলিয়ে নিল। এই লোক সত্যি সত্যি কষ্টেপ লাগিয়ে দেয়। তার প্রমাণ তো সে পেয়েছে এর আগে কত শতবার। মন খারাপ করে জানালার দিকে মুখ করে বসলো। চুপচাপ বাইরের দিকে দৃষ্টি দিল। মায়েরা এক পর্যায়ে ঘুমিয়ে যায়। গাড়ির ধাক্কা খেয়ে বারবার জানালার সাথে কপাল ধাক্কা লাগে। ইরফান ভুরু কুঁচকে তাকায় মায়েরার দিকে। মেয়েটার শরীর ছেড়ে ঘুমিয়ে আসে। ধাক্কা খায় তবুও ঘুম ভাঙে না। ইরফান গাড়ি সাইড করল। এরপর এগিয়ে গিয়ে মায়েরাকে টেনে তার দিকে ফেরায়। মায়েরা হেলে পড়ে ইরফানের বুকে। ইরফান তাকায় মায়েরার মুখ পানে। বাচ্চামের কমতি নেই মেয়েটার মাঝে। ঘুমিয়ে আরো বাচ্চা লাগলো ইরফানের কাছে। কপালে সূক্ষ্ম বিরক্তির ভাঁজ ফুটে ওঠে। তবে মায়েরার স্নিগ্ধ মায়াময় তার অপছন্দের তালিকায় থাকা মেয়েটার মুখের আদলে তার মুখ জুড়ে শীতলতায় ছেয়ে আছে। বেশ কিছুক্ষণ চুপচাপ গম্ভীর মুখ অবয়বে তাকিয়ে থাকে মায়েরার ফোলা ফোলা গাল, বন্ধ চোখের পাতা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে সব। এরপর মায়েরাকে টেনে তার কোলে বসিয়ে নেয়। মায়েরা ঘুমের ঘোরে উষ্ণতা পেয়ে দুহাতে ইরফানকে আঁকড়ে ধরে। ইরফান ঠোঁট বাঁকায় সামান্য। মায়েরার হাত ঠান্ডা লাগলো তার কাছে। গলা চেক করলো, ঠান্ডা। ভুরু কোসকালো। এই মেয়ের শরীরে রক্ত নেই। গাড়ির এসি অফ করলো। এরপর গাড়ি স্টার্ট দেয়। কিছুক্ষণ পর মায়েরা ঘুমের মাঝে নড়ে চড়ে ওঠে। ইরফান ঘেমে গিয়েছে, তবে এসি ছাড়েনি। মায়েরাকে উসখুস করতে দেখে চোখ নামিয়ে তাকায়। বাঁ হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরায়, ডান হাতের উল্টো পিঠে মায়েরার গাল চেক করে। ঘেমে গিয়েছে, এই জন্যই ছটফট করছে। ইরফান গাড়ি থামালো। এই মেয়ে আসলে তার লাইফে এসেছে তাকে জ্বালাতে। ব্যাস, আর কিচ্ছু না। আবারও এসি ছাড়লো। কসরত করে গায়ের কোট খুলে মায়েরাকে ডেকে দেয়। এরপর গাড়ি স্টার্ট দেয়। মায়েরা পিটপিট করে চোখ মেলে তাকায়। সে আসলে কোথায় এটাই বোঝার চেষ্টা করছে। ঘরময় অন্ধকারে ছেয়ে আছে। নাকের কাছে ইরফানের গায়ে লেগে থাকা সেই স্মেল পাই। হাতের সাথে কিছু একটা বাঁধে। ভালোভাবে হাতিয়ে বুঝলো এটা লোকটার কোটফোট হবে। কিন্তু সে তো গাড়িতে ছিল। দ্রুত শোয়া থেকে উঠে বসে। এটা যে গাড়ি নয় খুব ভালোই বুঝলো, ঘরই হবে। কিন্তু এখানে আসলো কি করে? এমন ঘুটঘুটে অন্ধকারে মেয়েটার একটু ভয় ভয় লাগলো। হাতিয়ে হাতিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। এরপর ধীরে ধীরে এগিয়ে ঘরের লাইট জ্বালালো।
ঘরের চারিদিকে দৃষ্টি বুলিয়ে বুঝলো এটা ইরফানের রুম। আশেপাশে তাকিয়ে দেখলো ইরফান নেই। উল্টো ঘুরে ঘর থেকে বেরোনোর জন্য দরজা টানলে খোলে না। অনেক চেষ্টা করলো তবুও পারল না। মেজাজ খারাপ হলো। এই লোক তাকে এই ঘরে আটকে রেখে কোথায় গিয়েছে? উফ! এগিয়ে গিয়ে বেডের ওপর পা তুলে বসলো। এরপর চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ঘরটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। শুধু অন্ধকার করে রাখা ঘরটা। তাছাড়া মায়রার এই ঘরটা ভীষণ পছন্দ। অনেক সুন্দর গোছানো। আর কেমন সাদা কালো জিনিসে মোড়ানো সব। দেওয়ালের এক কোণায় নজর পড়লে ভুরু কুঁচকে তাকায় মায়রা। বেড থেকে নেমে এগিয়ে গেল। সাদা দেওয়ালের সঙ্গে একদম মিশে সাদা রঙের একটি ডোর। মায়েরা অবাক হলো। ঘরের ভেতরে ঘর, যেভাবে ডোর লাগানো বোঝাই যায় না। মায়রার চোখে ডোরের সোনালি হাতল চোখে পড়ল বলেই দেখতে পেল। বাইরে থেকে ডোরের হাতল ধরে টানে, তবে খোলে না। মায়েরা অনেক চেষ্টা করে, তবে ডোর খুলতে ব্যর্থ হয়। পিছন থেকে গম্ভীর স্বরে ইরফানের কণ্ঠ ভেসে আসে। কি করছো? মায়েরা দ্রুত পিছু ফিরে তাকায়। ঢোক গিলে ইরফান এগিয়ে এসে বলে, হোয়াট? এখানে কি করছো? মায়েরা আমতা আমতা করে বলে, আপনার গুপ্ত ঘর আছে জানতাম না তো। এর ভিতরে কি আছে? ইরফান ভুরু কুঁচকে তাকায় মায়রার দিকে। ঘুমন্ত ফোলা ফোলা মায়রার মুখ পানে কেমন করে তাকিয়ে থাকে। মায়রা ঢোক গিলে বলে, কি আছে এখানে? ইরফান হাত ঘড়ি খুলতে খুলতে মায়রার দিকে এগিয়ে আসে। মায়রার সামনে দাঁড়িয়ে মায়রার ডান পাশের টেবিলে তার ঘড়ি রাখে, মায়রার দিকে তাকিয়ে। মায়রা পিটপিট চোখে ইরফানের দিকে চেয়ে আসে। ইরফান মায়রার থেকে 1 ইঞ্চি খানিক দূরত্ব রেখে দাঁড়ায়। ডান হাতের বুড়ো আঙুল প্যান্টের পকেটে রাখে। গম্ভীর গলায় বলে, আমার ফার্স্ট ওয়াইফ আছে এখানে। তুমি ভুলেও এর আশেপাশে আসবে না, আন্ডারস্ট্যান্ড? মায়েরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। বিস্ময়ের কণ্ঠে বলে, আপনি আগেও আরেকটা বিয়ে করেছিলেন? তাহলে আমায় বিয়ে করলেন কেন? ইরফান বিরক্ত চোখে মায়রার দিকে চেয়ে আসে। রেগে বলে, মাই উইশ। মায়রা রেগে বলল, আপনার ইচ্ছা মানে? আপনি ঘরে বউ লুকিয়ে রেখে আমাকে বিয়ে করেছেন, আবার বলছেন আপনার ইচ্ছা? ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। ঠোঁট বাঁকায় একটু। মুহূর্তে স্বাভাবিক হয়ে বিরক্ত কণ্ঠে বলে, বের হও এখান থেকে, স্টুপিড। মায়েরা চোখ ছোট ছোট করে তাকালো ইরফানের দিকে। আরেকটা বউ আছে মানে কি? কত বড় ধান্দাবাজ লোক একটা! কিছু বলতে নিলে ইরফান মায়রার হাত ধরে তার ঘর থেকে মায়রাকে বের করে দেয়। এরপর গম্ভীর স্বরে বলে, 5 মিনিটে কফি চাই, গো। এরপর ঠাস করে দরজা আটকে দেয়। মায়রা কটমট দৃষ্টিতে ইরফানের দরজা বন্ধর দিকে চেয়ে থাকে। এরপর ধূপধাপ পা ফেলে তার ঘরের দিকে এগিয়ে যায়। বিড়বিড় করে, অসভ্য লোক, তাকে মিথ্যা বলেছে। আরেকটা বউ আছে, দিবে না কফি। সারাদিন কফির শোকে মরে যাক, তবুও সে দিবে না কফি। বিড়বিড় করতে করতে নিজের ঘরে গেল। ঘরটা কেমন যেন অদ্ভুত লাগলো তার কাছে। তার ঘর একদম ফাঁকা ছিল। ঘরের তুলনায় জিনিসপত্র কম ছিল, কিন্তু এখন কেমন জানি ভরা ভরা লাগছে। এগিয়ে গিয়ে দেখলো এক সাইডে অনেক বড় বক্স সাজিয়ে রাখা, পুরো আলমারি সমান। ইট যেভাবে সাজিয়ে রাখে ওইভাবে রাখা। আরেক পাশে একটা বিশাল আলমারির মতো দেখলো। এগিয়ে গিয়ে ভালোভাবে দেখে মনে হলো এটা আলমারি। দেখতে ভীষণ সুন্দর লাগলো। সিলভার কালারের মসৃণ গা। হাত বাড়িয়ে টেনে পাল্লা খুললে ঠান্ডা হাওয়া এসে ধাক্কা লাগে মায়রার। মায়রা কেঁপে ওঠে। ভয় পেয়ে দুপা পিছিয়ে যায়। সে তো আলমারি ভেবেছিল। ভেতরে তাকিয়ে বুঝলো এটা ফ্রিজ। অবাক হলো, তার ঘরে ফ্রিজ কেন? সবগুলো ড্রয়ার সিস্টেম। মায়েরা তার কৌতূহল দমাতে মাঝামাঝি একটা ড্রয়ার খুলে অবাক হয়। এইখানে তো আইসক্রিম। একে একে সবগুলো ড্রয়ার খুলে দেখে, সব বক্সে আইসক্রিম ভর্তি। কত ধরনের যে আইসক্রিম আছে, মনে হয় না কোনোটা বাদ আছে। সে জীবনে দেখেনি সেই সব আইসক্রিমও আছে। মায়েরা হা করে তবদা খেয়ে চেয়ে আছে। মনে হচ্ছে এটা একটা দোকান, ব্যবসার জন্য সব তুলে এনেছে। ঘাড় বাঁকিয়ে সেই বক্সগুলোর দিকে এগিয়ে গেল। ওপর থেকে একটা 4 কোণা বক্স পারল। এরপর হাত দিয়ে বেশ কসরত করে ফিতার গিট খুলে দেখলো চকলেট ভর্তি। মায়েরা হা করে চেয়ে আছে। এসব কি? তার সামনে কি এই সবগুলো বক্স চকলেট ভর্তি? মায়েরা তবদা খেয়ে মাটিতে কতক্ষণ বসে থাকলো। ভাবছে এসব কে আনলো। কিছু একটা মনে পড়তে দ্রুত উঠে দাঁড়ালো। পরনের এলোমেলো শাড়িটা বদলে গোল জামা পায়জামা আর ওড়না পরলো। তিনটেই কালো রঙের। আচ্ছা, এমন জামাই কোন জায়গায় কিনতে পাওয়া যায় বলো তো?
এমন জামাই দরকার, যে করেই হোক লাগবে। ভাইরে ভাই, আইসক্রিমের জন্য কামড়াকামড়ি করি, আবার আইসক্রিমের বক্স তুলে এনে দিচ্ছে ভাই। কি বলবো? এমন জামাই কই পাওয়া যায়? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিকানা জানাও। আচ্ছা, আবার গল্পে আসি। মায়রার প্রায় ৯০% জামা এই ধরনের গোল। গোল জামা, সাথে চুড়ি পায়জামা আর ওড়না। ৩টে একই রঙের হয়। মায়রার ভালো লাগে এ ধরনের জামা পরতে। কামিজ খুব কম পরে। জামা পরে নিয়ে দ্রুত মাগরিবের কাজা নামাজ সহ এশার নামাজ পড়ে নিল। অনেকক্ষণ ঘুমিয়েছে। ৯টা পেরিয়ে গিয়েছে। নামাজ শেষে ঘর থেকে বেরিয়ে ইনায়ার ঘরের উদ্দেশ্যে হাঁটা ধরল। ঘর থেকে বেরিয়ে রুমা নেওয়াজের সাথে দেখা হয়। মায়েরা এগিয়ে গিয়ে বলে, কেমন আছেন মা? রুমা নেওয়াজ অবাক হলো। মায়েরাকে মা ডাকতে বলেছিল ঠিকই, তবে মায়েরা এর আগে হয়তো মা বলে ডাকেনি। তার মনে পড়ে না। মৃদুস্বরে বলল, ভালো, খেয়ে নাও। মায়েরা হাসি মুখে বলে, আপনারা সবাই খেয়েছেন? না। আচ্ছা, ইনায়া আপুকে ডেকে আনি, সবাই একসাথে খাবো। রোমা নেওয়াজ রান্নাঘরের দিকে যেতে যেতে বলেন, যাও। আপু কি করো? ইনায়া এগিয়ে এসে মায়েরাকে দেখে। হেসে বলে, অবশেষে উঠলে? মায়েরা হেসে বলল, বুঝতে পারিনি, অনেকক্ষণ ঘুমিয়েছি। তোমরা কেউ ডাকলে না কেন? ইনায়া হেসে ফেলল। মায়েরার হাত ধরে বলল, আমি ডাকতে চেয়েছিলাম, কিন্তু ভাইয়া ধমকে আমাকে পাঠিয়ে দিয়েছে, বুঝলে? মায়েরা রেগে বলল, হ্যাঁ, তোমার ভাই একটা খবিশ, আমাকে আটকে রেখেছিল। তোমার ভাইয়ার ঘরে একটা গুপ্ত ঘর আছে, আমি খোঁজ পেয়েছি। মায়েরার কথা শুনে ইনায়া অবাক হয়ে বলল, কিসের গুপ্ত ঘর? ঘরের ভিতরে একটা ঘর আছে। ইনায়া মৃদু হেসে বলল, ওটা তো জানি আমরা, বাট ভাইয়া কাউকে যেতে দেয় না ওখানে। যতদূর জানি, অবসর সময় ওই ঘরেই কাটাই। তাছাড়া ভাইয়া। মায়েরা ইনায়াকে থামিয়ে দিয়ে বলে, এসব বাদ দাও, শোনো আমার একটা ইম্পর্টেন্ট কথা। আমার ঘরে আইসক্রিমের ফ্রিজ, সাথে এত এত চকলেটের বক্স রাখা। তোমরা কি নতুন ব্যবসা করবে নাকি? ইনায়া চিন্তিত হয়ে বলল, না তো, এইসব ব্যবসা কেন করবে আব্বু ভাইয়া? আমি ঠিক জানি না এসব ভাইয়া কেন এনেছে। ইরফান এনেছে শুনে মায়েরা অবাক হলো। ও মা, তাকে তো খেতেই দিল না, এখন নিজেই তার শোয়ার ঘরকে দোকান ঘর বানিয়ে দিয়েছে। কিছু একটা ভেবে বলল, আমি বুঝেছি, তোমার তো আর দুদিন পর বিয়ে, এজন্য সবার জন্য এনেছে। বিয়ের বাড়িতে অনেক বাচ্চারা আসে তাই। ইনায়া হেসে বলল, আরে না পাগলি, ভাইয়ার খেয়ে দিয়ে কাজ নেই, এসব কাজ করবে। কেন এনেছে ভাইয়াই জানে। আমি অনেক আনকমন আইসক্রিম চকলেট খেয়েছি ওখান থেকে, বুঝলে মায়েরা? অনেক মজা, আগে কখনো খাইনি। কোনোটা হয়তো রেখে আসেনি ভাইয়া। সব ধরনের চকলেট আইসক্রিমে আছে বোধহয় এখানে, কিছুই বাদ নেই। মায়েরার ছোট মাথায় ঢুকলো না ইরফানের কাজ। তবে সে তার পছন্দের চকলেট আইসক্রিম খেতে পারবে ভেবে মারাত্মক খুশি লাগছে। তখনকার ফেলে দেওয়া চকলেট আর আইসক্রিমের জন্য খুব মন খারাপ হয়েছিল। এসব রেখে বলল, আপু, তোমার অনুভূতি বলো, তোমার বিয়ের আর মাত্র 2 দিন আছে। ইনায়া খানিক লজ্জা পায়। মায়েরা চোখ ছোট ছোট করে বলে, তুমি কি লজ্জা পাচ্ছ আপু? ইনায়া মায়েরার কান টেনে বলে, এই মায়েরা, আমাকে জ্বালাবে না কিন্তু। মায়েরা হেসে ফেলে। ইনায়া প্রসঙ্গ পাল্টে বলে, জাহারা আপু আসবে একটু পর, কালকে আমাদের সব কাজিনরা আসবে, তোমাকে দেখার জন্য সবাই মুখিয়ে আছে। মায়েরা অবাক হয়ে প্রশ্ন করে, কেন? কারণ তুমি আমাদের ইরফান ভাইয়ার একমাত্র বউ। মায়েরা থতমত খেয়ে বলে, বুঝেছি বুঝেছি। ইনায়া হেসে মায়েরার হাত ধরে বাইরে যায়। জাহারা আর তার মাকে জাহিদ ইরফানদের বাড়িতে নামিয়ে দিয়ে গিয়েছে। জাহারার মা জাহারা দুজনেই এত বলল, রুমা নওয়াজ নিজেও বেরিয়ে এসেছিল জাহিদকে ভেতরে যাওয়ার জন্য। খাওয়া দাওয়া করে যেতে বলেছে, তবুও জাহিদ কিছুতেই আসলো না। তার নাকি খুবই ইম্পর্টেন্ট কাজ আছে। জাহিদের সাথে না পেরে রুমা নওয়াজ তার বোনের আর ভাগ্নিকে নিয়ে ভেতরে আসলেন। জাহারা আর জাহারার মা ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। জাহারা ফ্রেশ হয়ে তার ঘর থেকে বেরিয়েছে। নিচের ঘরে তার মা থাকলো। ওপরে সিঁড়িতে উঠতে নাকি তার কষ্ট হয়, কোমরে ব্যথা বাড়ে। জাহারাও আর কোনো উচ্চবাক্য করেনি। যদিও তার ইচ্ছে ছিল আগের বারের মতো ইরফানের পাশের ঘরে থাকার, তবে মায়ের অসুস্থতা তো দেখতে হবে। জাহারা ঘর থেকে বেরিয়ে ডাইনিংয়ে ইনায়া আর মায়েরাকে দেখে দাঁড়িয়ে যায়। তার গন্তব্য ছিল ইরফানের ঘর। ইনায়া জাহারাকে জড়িয়ে ধরে বলে, অবশেষে আসলে আপু, এবার অনেক দিন থাকবে কিন্তু।
জাহারা হেসে বলে, তুই নিজেই তো থাকবি না, আমাকে থাকতে বলছিস যে? ইনায়া মন খারাপ করে বলে, ধ্যাত, তোমরা আমাকে এক্ষুনি বের করছো কেন? আমি আমার ইচ্ছা অনুযায়ী এখানে থাকবো, বিয়ে হলেও। মায়রা আর জাহারা দুজনেই হাসে ইনায়ার কথায়। জাহারার মায়রার দিকে চোখ পড়লে হাসি থেমে যায়। মায়রা জাহারার দিকে তাকিয়ে হেসে জিজ্ঞেস করে, আপু কেমন আছো? জাহারা জোরপূর্বক হেসে বলে, ভালো। মায়রা জাহারাকে জড়িয়ে ধরতে গেলে জাহারা মায়রাকে আটকে বলে, আমার কাজ আছে। মায়রার মুখ মলিন হয়ে যায়। এটা যে সম্পূর্ণ অ্যাভয়েড মায়রার বুঝতে একটুও কষ্ট হলো না। গতবার এই আপুটা তার সাথে ভালোভাবে কথা বলেনি, কাঁদতেও দেখেছিল সে। ভেবেছিল এইবার আসলে যে আচ্ছা মতো ভাব জমাবে, মনও ভালো করে দিবে। এটা ভেবে আরও বলে, আপু তোমার মন খারাপ হলে আমার সাথে এসো, আমি তোমায় চুটকি মেরে মন ভালো করে দেব। যাহারা বিরক্ত হলো, এই মেয়েটাকে দেখলে তার গায়ে আগুন ধরে যায়। বিরক্ত মাখা কণ্ঠে বলে, তোমাকে দেখলেই আমার মন খারাপ হয়, ভালো হয় না। বাচাল মেয়েদের আমার পছন্দ নয়, মাথা ধরিয়ে দাও তুমি। জাহারার কথা শুনে মায়রার মুখ অপমানে থমথমে হয়ে যায়, মুখ থেকে হাসি মিলিয়ে যায়, মাথা নিচু করে নেয়। ইনায়া নিজেও অবাক হয় জাহারার ব্যবহারে। সে সত্যিই কারণ খুঁজে পায় না মায়রার সাথে জাহারার এমন ব্যবহারের। জাহারা খুবই ভালো মেয়ে, খুব মিশুকো, শুধু মায়রার ক্ষেত্রে এমন করে কেন? দোতলা থেকে ইরফানের গম্ভীর গলায় শক্ত কণ্ঠ ভেসে আসে, কফি চেয়েছি আমি। মায়রা সহ জাহারা, ইনায়া সবাই মাথা উঁচু করে তাকালো। ইরফান মায়রার দিকে শক্ত চোখে চেয়ে আসে। মায়রা ঢোক গিলে, সে তো ভুলেই গিয়েছে কফির কথা, মনে থাকলেও দিত না। খবিশ লোক, ঘরে নাকি বউ লুকিয়ে রেখেছে, তাকে মিথ্যা বলা। সেও দিবে না কফি বানিয়ে। জাহারা হেসে বলে, 2 মিনিট ওয়েট কর ইরফান ভাই, আমি আনছি। ইরফান মায়রার থেকে চোখ সরিয়ে জাহারার দিকে তাকালো, আশেপাশে চোখ বুলিয়ে জিজ্ঞেস করে, জাহিদ কোথায়? জাহারা উত্তর দেয়, ভাইয়া একেবারে বিয়ের দিন আসবে, ভাইয়ার নাকি ইম্পর্ট্যান্ট কাজ আছে। ইরফান বিড়বিড় করে, গুড জব। মায়রার দিকে একবার তাকিয়ে তার ঘরে চলে যায়। জাহারা দ্রুত পায়ে রান্নাঘরে গিয়ে এক মগ কফি বানিয়ে দ্রুত পায়ে সিঁড়িতে উঠতে থাকে। পিছন থেকে রুমা নওয়াজ বলে, আরে তোকে যেতে হবে না, ওদের কাউকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি, মাত্র তো এলি। জাহারা যেতে যেতে মৃদু হেসে বলে, আমি যাই খালাম্মা, প্লিজ, কিছু হবে না। রুমা নওয়াজ বোধহয় বুঝলেন জাহারার মনোভাব, কিছু বললেন না। দীর্ঘশ্বাস ফেলে তার ঘরের দিকে যায়। মায়েরা ভুরু কুঁচকে চেয়ে দেখল জাহারাকে, কেমন যেন লাগলো তার কাছে। সবার সাথে সুন্দর করেই কথা বলে, শুধু সেই প্রবলেম, ইরফানের ব্যাপারে বেশি চিন্তা। কথাটা ভেবে নিজেকে দুটো চড় মারতে ইচ্ছে করলো। এরা তো ভাই বোন, স্বাভাবিক, তবে তার সাথে এমন করার কারণ কি? শান্ত চোখে জাহারার উৎফুল্ল মুখটা দেখল, যে দ্রুত পায়ে ইরফানের ঘরের দিকে এগোচ্ছে। আচ্ছা, এখন থেকে দৃশ্যপট এবার গেল মাঝরাত্রে, বুঝছো? রাত প্রায় 1টার কাছাকাছি। মায়ের ঘুম আসছে না, বারবার এপাশ ওপাশ করছে। সন্ধ্যায় ঘুমানোর কারণে এমন হচ্ছে। পড়া থাকলে বসে বসে বই পড়তো, তাও নেই। শোয়া থেকে উঠে ঘরের লাইট জ্বালালো, এরপর চকলেট আর একটা বক্স নিয়ে বিছানার উপরে বসলো। ঘুম না আসা পর্যন্ত ওগুলোই খাবে বলে সিদ্ধান্ত নিল। যেই ভাব সেই কাজ। বক্স থেকে অনেকগুলো চকলেট বিছানায় সরিয়ে রাখলো, এরপর চকলেট ছিঁড়ে খাওয়া আরম্ভ করে। প্রায় অনেকগুলোই খেয়েছে এটুকু সময়ে। আনকমন চকলেট অনেক। ঘুমাওনি কেন? ইরফানের গম্ভীর স্বর কানে আসলে মায়েরা অবাক হয়ে সামনে তাকায়। মুখ ভর্তি চকলেট, কোনো রকমে মুখে ঢোক গিলে নেয়। আমতা আমতা করে বলে, ঘুম আসছিল না। ইরফান ঘরের ভেতরে এসে মায়রার দিকে তাকিয়ে ডান পা পিছন দিকে বাড়িয়ে দরজা ধাক্কা দিয়ে আটকে দেয়। মায়েরা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। এমন শার্টলেস হয়ে তার ঘরে এসেছে কেন? ইরফানকে এগিয়ে আসতে দেখে বলে, আপনার জামা নেই? ইরফান ভুরু কুঁচকে বলে, নো। এতগুলো চকলেট নিয়ে বসেছো কেন? গরু থেকে মানুষ হবে না? মায়েরা রেগে বলে, একদম আমাকে গরু বলবেন না, আমার ভালো লাগে তাই খাচ্ছি। কথাটা বলে মাথা নিচু করে হাতের প্যাকেটের চকলেটে আরেকটা কামড় দিয়ে মাথা তুলে কিছু বলতে চায়। তার আগে ইরফান মায়েরাকে টান মেরে বিছানা থেকে নামিয়ে দেয়। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান 1 সেকেন্ডও সময় নষ্ট না করে 2 হাতের আঁচলায় মায়রার গাল ধরে মাথা ঝুঁকিয়ে মায়রার দাঁতের ফাঁকে ধরে রাখা চকলেটের পুরো অংশ তার মুখে নিয়ে নেয়। মায়রার হাত থেকে চকলেট পড়ে যায়। মেয়েটা প্রচণ্ড তৃষ্ণায় ভেতরে ভেতরে ছটফট করে। ইরফান কিছু করল না,
শুধু চকলেটটুকুই মায়রার মুখ থেকে তার মুখে পুরোটা নিয়ে মাথা তুলে নেয়। খুবই আলতোভাবে মুখ নাড়ায় মায়রার পানে দৃষ্টি রেখে। মায়রা এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফান ডান হাতের বুড়ো আঙুল দ্বারা মায়রার ঠোঁটের কোণে লেগে থাকা চকলেট মুছতে মুছতে শীতল গলায় বলে, ফার্স্ট টাইম চকলেট ট্রাই করলাম, ইটস ভেরি টেস্টি। মায়রা কিছু বলে না, চোখ নামিয়ে ফ্রিজ হয়ে দাঁড়িয়ে আছে। পুরো শরীর কেমন ঠান্ডা হয়ে আছে। ইরফান মৃদু স্বরে বলে, ঘুমাও। মায়রাকে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আবারও ঠান্ডা গলায় বলে, আরও চকলেট খাওয়াতে চাইছো? আই হ্যাভ নো প্রবলেম। মায়রা মাথা নিচু করে ইরফানের পেটে ঠেলে কাপা গলায় বলে, আপনি যান। ইরফান ঠোঁট বাঁকায় একটু, হাসল বোধহয়। মৃদু স্বরে বলে, রাত জাগবে না। মায়রা মাথা নিচু করে দ্রুত বলে, যান আপনি, আমি ঘুমাবো। ইরফান মায়রাকে তীক্ষ্ণ চোখে অবলোকন করে, মৃদু স্বরে বলে, আই ডোন্ট লাইক ইউ, বাট আই লাইক ইট। কথাটা বলে ঘর থেকে বেরোতে বেরোতে গম্ভীর গলায় বলে, এক্ষুনি না ঘুমালে আবার আসবো চকলেট খেতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু, আখিরাতু ইয়া জান্নাতুহু। শোনো, এই গল্প সম্পর্কে আমি আজকে কোনো মন্তব্য করতে চাচ্ছি না, তাই তোমরা নিজ দায়িত্বে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেল থেকে বের হয়ে চলে যাও। সবাই বলো আমিন। এবং লাস্টে আমি তোমাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহ হাফেজ, বাই।